বান্ধবগড় সিরিজের গত পর্বগুলোতে আপনাদের দেখিয়েছি কলকাতা থেকে আমরা কিভাবে বান্ধবগড় অল্প খরচায় পৌঁছে গেলাম, বান্ধবগড়ের কিছু বাজেট হোটেলস এবং আমরা কোথায় গিয়ে উঠেছিলাম, এবং সর্বোপরি বান্ধবগড়ের একটা ডিটেইল ট্যুর প্ল্যান এবং তার সাথে বান্ধবগড়ের দুটো মেন কোর জোন মাগাদি এবং টালার মধ্যে সাফারির যে এক্সপিরিয়েন্স সেই সব তুলে ধরেছি গত ভিডিওগুলোতে। ডেসক্রিপশানে লিঙ্ক থাকবে, আপনারা ওখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে আপনাদের দেখাবো বান্ধবগড়ের তৃতীয় কোর জোন খিটোলির সাফারি এক্সপিরিয়েন্স। তো চলুন আমাদের সাথে বান্ধবগড়ের খিটোলি জোনে সাফারি এক্সপিরিয়েন্স করুন। বান্ধবগড়ের কোর জোন যেগুলো আছে তিনটে, খিটৌলি, মাগধি আর টালা। এর মধ্যে দুটো আমাদের অলরেডি হয়ে গেছে, টালা আর মাগধি। আজকে মানে সকালে আমরা টালা করে এসেছি, আজকে বিকালের সাফারিতে আমরা এখন যাচ্ছি খিটৌলির জন্য। এই জাস্ট টিকিট বুক করে আসলাম, 1:30 থেকে টিকিট কাউন্টার খুলেছিল, টিকিট দেওয়া স্টার্ট হয়েছিল। 2:30টার মধ্যে আসতে বললো এখানে, 3টা থেকে সাফারি স্টার্ট হয়ে যাবে, মানে 2:45টার সময় এখান থেকে নিয়ে চলে যাবে, 3টার মধ্যে গেট দিয়ে এন্ট্রি, 3টা থেকে 5:45 পর্যন্ত। চলুন যাওয়া যাক, দেখা যাক কী কী এবারে দেখতে পাই। 2:47 বাজে আমরা বেরালাম টিকিট কাউন্টার থেকে, আমাদের সাফারি স্টার্ট হচ্ছে। আজকে আমরা যাচ্ছি খিটৌলি জোনে, এটা বিকেলের সাফারি। এখনও পর্যন্ত দুটো যে সাফারি করেছিলাম সেই দুটোই ছিল মর্নিংয়ে, এইটা ফার্স্ট আমরা ইভিনিং সাফারি করছি। ইভিনিং সাফারির টাইমটা 3 ঘন্টা, আর মর্নিং সাফারির টাইমটা হচ্ছে সবচেয়ে বেশি, যেটা হচ্ছে 5 ঘন্টা মতো। কিন্তু ইভিনিং সাফারির একটা আলাদা মজা, মর্নিং সাফারির একটা আলাদা মজা। চলুন দেখা যাক ইভিনিং সাফারি করে কেমন লাগে। মর্নিং সাফারির সময়টা বেশি হলেও মর্নিংয়ের প্রথম 2-3 ঘন্টায় কিন্তু অ্যানিমেলসরা অ্যাক্টিভ থাকে। একটু যখন রোদ বেরিয়ে যায়, যখন একটু গরম বেড়ে যায়, তখন কিন্তু অ্যানিমেলদের মুভমেন্ট একটু কমে যায়, ওরা এক জায়গায় বসে যায়, তাই অ্যানিমেল সাইটিংটাও কম হয়। তাহলে অ্যানিমেল সাইটিংয়ের জন্য মর্নিং হোক বা ইভিনিং হোক, দুটো সময়তেই কিন্তু আপনারা সিমিলার সাইটিং করতে পারবেন। তবে হ্যাঁ, আপনারা যদি জঙ্গলকে বেশি করে উপভোগ করতে চান, সেক্ষেত্রে আপনারা মর্নিং সাফারি চুজ করতে পারেন, তাহলে আপনারা অনেকটা বেশি সময় জঙ্গলের ভেতরে কাটাতে পারবেন। চলে এসেছি আমরা খিটৌলি জোনে, আর সব লাইন দিয়ে দেখুন জিপসিগুলো দাঁড়িয়ে রয়েছে এন্ট্রির জন্য। আমরা এতক্ষণ পর্যন্ত যে কটা সাফারি করেছি তার মধ্যে খিটৌলিতেই দেখলাম সবচেয়ে বেশি জিপসির লাইন পড়েছে একধার থেকে। দেখুন ওই প্রথম থেকে লাইনটা স্টার্ট হয়েছে, ওইখান থেকে শুরু হয়ে 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 এইখান পর্যন্ত আমাদের পর্যন্ত জিপসির লাইন রয়েছে। গেটে পারমিট আর আইডেন্টিটি কার্ড ভেরিফিকেশনের পর আমরা জঙ্গলের ভিতর এন্ট্রি করে চললাম। পারমিট বা জঙ্গল সাফারির জন্য কত কি চার্জেস রয়েছে, এই জঙ্গল সাফারির পারমিটই বা কীভাবে বুক করবেন, সমস্ত কিছু ডিটেলস কিন্তু গত ভিডিওতে আমরা কভার করেছি। তো সেই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন যদি আপনার এই সংক্রান্ত কোনো ডিটেলস লাগে। জঙ্গলে কিছু দূর এন্ট্রি করেছি আমরা, সামনে চোখে পড়লো বেশ কিছু হরিণ আর দুটো অ্যাডজুটেন্ট স্টর্ক। এদের বাংলা নাম হলো মদন টাক। এদের মাথায় দেখুন একটুও চুল নেই, তাই এদের টাক দেখে এদের নামকরণ করা হয়েছে মদন টাক। একটা প্রাপ্তবয়স্ক মদন টাকের হাইট প্রায় 4 থেকে 4.5 ফুট পর্যন্ত হয়ে থাকে, আর এরা যখন ডানাটা মেলে ধরে তখন সেই উইং স্প্যান প্রায় 8.5 ফুটের কাছাকাছি। স্বাভাবিকই ধরতে পারছেন যে পাখিটা কি বিশাল আকারের। জাস্ট একটু এগিয়েছি, সামনেই দেখতে পেলাম কিছু সাম্বার ডিয়ার। এটা হলো একটা ফিমেল সাম্বার ডিয়ার। এর মাথায় কোনো সিং থাকে না এবং গায়ের রঙটাও হালকা। সামনে থেকে ওই আসছে দেখুন একটা মেল সাম্বার ডিয়ার। এর দেখুন মাথায় সিং রয়েছে এবং গায়ের রঙটাও বেশ ডার্ক। একটা প্রাপ্তবয়স্ক সাম্বার ডিয়ার প্রায় একটা গরুর কাছাকাছি বা ছোট গরুর কাছাকাছি সাইজের হয়। ডিয়ার ফ্যামিলির মধ্যে সবচেয়ে বড় ডিয়ার বলা চলে এদেরকে। আর এই সাম্বার ডিয়ার কিন্তু বাঘের ফেভারিট শিকার, কারণ একটা সাম্বার ডিয়ার শিকার করলেই আগামী 3 থেকে 4 দিন পর্যন্ত তাদের আর শিকারের চিন্তা করতে হয় না। তাই জঙ্গলে ফিমেল সাম্বার ডিয়ারের কলকে কিন্তু 100% কারেক্ট বলে মনে করা হয়। যদি সাম্বার ডিয়ার কল করে তার মানে ধরে নিতে হবে বাঘ কিন্তু আশেপাশেই রয়েছে। যে সমস্ত টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বেশি, সেখানে কিন্তু হরিণও প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায়। স্পটেড ডিয়ার, সাম্বার ডিয়ার বা বার্কিং ডিয়ারই বলুন, এগুলো কিন্তু প্রচুর সংখ্যায় থাকে।
জঙ্গলে ঢুকে আপনারা বাঘ দেখতে পান না পান, হরিণ কিন্তু প্রচুর দেখতে পাবেন। তবে এই সব টাইগার রিজার্ভে সাফারি করার একটা ভালো দিক রয়েছে। এখানে ড্রাইভার এবং গাইডরা প্রথম চেষ্টা করেন বাঘ দেখানোর জন্য, তাই জঙ্গলে ঢুকেই এনারা বাঘ খোঁজার চেষ্টা করেন। বাঘ মার্ক দেখে বা অ্যালার্ম কল শুনে এনারা প্রথমে বাঘকে ট্র্যাক করার চেষ্টা করেন, কিন্তু অনেক সময় অনেক চেষ্টার পরেও বাঘ দেখা যায় না। তো প্রথমে যদি বাঘ দেখা না যায়, তারপরে এনারা অন্যান্য অ্যানিমেলস যেগুলো রয়েছে সেগুলো দেখানোর জন্য চেষ্টা করেন। তবে বছরের কিছু বিশেষ সময়ে গেলে বাঘ দেখার চান্সেসটা কিন্তু অনেক বেশি থাকে। যেমন আপনারা যদি সামার সিজনে যান, মানে মার্চ থেকে জুন অবধি, তাহলে কিন্তু বাঘ দেখার চান্সটা অনেকটাই বেড়ে যায়, কারণ চারিদিকে জলের অভাব থাকে এবং বাঘরা সাধারণত জলের কাছাকাছি থাকতে পছন্দ করে সেই সময়ে। এছাড়াও আপনারা পুজোর সময়ও যেতে পারেন, পুজোর সময় থেকে অক্টোবর পর্যন্তও কিন্তু বাঘ দেখার চান্সেসটা ভালোই থাকে। হ্যাঁ, তবে যদি আপনারা শীতকালে যান, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, এই সময়গুলোতে বাঘরা বেশি মুভমেন্ট করে, তাই এই সময়ে বাঘকে এক জায়গায় বসে থাকতে দেখার চান্সেস খুবই কম থাকে, তাই বাঘের সাইটিংটাও অনেকটাই কমে যায়। চলতে চলতে এসে পৌঁছালাম একটা বিশাল জলাশয়ের এখানে দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করব। অনেক সময় বাঘ এই জলাশয়ের আশেপাশেই দেখা যায়, তাই এখানে দাঁড়িয়ে কিছুটা সময় অপেক্ষা করব যদি বাঘের সাইটিং হয়ে যায়। অনেকক্ষণ দাঁড়ালাম, বাঘের সাইটিং কিন্তু হলো না, তাই এবারে এগিয়ে যেতে হবে। এখানে আবার আরেকটা জিপসি দাঁড়িয়ে রয়েছে, এখানে এরা কিছু অ্যালার্ম কল শুনতে পেয়েছে। আমরাও দাঁড়িয়ে যাই, যদি বাঘের সাইটিং হয়, বাঘ যদি এই পাশে বেরিয়ে আসে। না, বেশ কিছুক্ষণ দাঁড়িয়েও বাঘের দেখা মিলল না, বা অ্যালার্ম কলও বন্ধ হয়ে গেছে, তাই আবার এগিয়ে চলি অন্যদিকে। বিরাট এই টাইগার রিজার্ভগুলোর মধ্যে বাঘ খোঁজার বিশেষ কিছু পদ্ধতি রয়েছে। সেই পদ্ধতিগুলো এই ড্রাইভার এবং গাইডরা অ্যাপ্লাই করেন। প্রথমত হলো পাগ মার্ক দেখে বাঘের সাইটিং করা। পাগ মার্ক বা বাঘের পায়ের ছাপ যদি একদম ফ্রেশ থাকে, তার মানে বাঘ আশেপাশেই রয়েছে। অথবা অ্যালার্ম কল শুনে অন্যান্য অ্যানিমেলসরা যখনই বাঘকে দেখে তখন অ্যালার্ম কল করে বাকি অ্যানিমেলসদের জানিয়ে দেয়। তো এই অ্যালার্ম কল শুনেও কিন্তু বাঘের অবস্থানের আন্দাজ পাওয়া যায়। তবে এই সময়ে অ্যালার্ম কল বা পাগ মার্ক কোনোটাই আমাদের সাথ দিচ্ছিল না, বাঘ বারবার আমাদের সামনে দিয়ে ফসকে যাচ্ছিল। একটু এগোতেই দেখলাম গাছের ডালে এক হক ইগল বসে আছে, ডানাগুলো ছড়িয়ে, সম্ভবত ডানাগুলোকে শুকোচ্ছে। এরা মাঝে মাঝেই জল থেকে মাছ ধরে খায়, আর সেই জল থেকে মাছ ধরতে গিয়েই সম্ভবত ডানা ভিজে গেছে আর ডানাটা শুকিয়ে নিচ্ছে। আমাদের দেখে প্রথমটা অতটা পাত্তা না দিলেও আরেকটু যখন আমরা এগিয়ে যাই তখন আমাদের দেখে উড়ে পালিয়ে গেল। ঠিক সামনেটাতেই আরও 3টে সাম্বার ডিয়ার রয়েছে, এর মধ্যে 2টো ফিমেল সাম্বার ডিয়ার দেখা যাচ্ছে আর একটা বাচ্চা সাম্বার ডিয়ার। বেশ সতর্কভাবেই চারিদিক তাকাতে তাকাতে এরা জলাশয়ের কাছে গেল। বাচ্চাটাকে গার্ড করে 2টো ফিমেল সাম্বার ডিয়ার নিয়ে যাচ্ছে। সাম্বার ডিয়াররা সবসময়ই সতর্ক থাকে, তার কারণ হলো বাঘের ফেভারিট ফুড এরা, তাই চারিদিক দেখে শুনে এদের চলাফেরা করতে হয়। এখানে আবার একটা নীলগাই রয়েছে। নীলগায়ের গায়ের রং কিন্তু নীল নয়, এটা কিন্তু একটা ফিমেল নীলগাই। গায়ের রং ব্রাউন কালারের আর মাথায় কোনো সিং নেই। মেল যে নীলগাই হয় তার গায়ের রং অনেকটা ডার্কিশ ব্লু কালারের, তাও পুরোপুরি নীল নয়, আর এদের মাথায় সিং থাকে। আরেকটু দূরে গিয়ে এখানে আবার একটা বার্কিং ডিয়ারের দেখা মিলল। বার্কিং ডিয়ারগুলো আকারে অনেকটাই ছোট হয়, আর এরা কুকুরের মতো ডাক দিয়ে অ্যালার্ম কল করে, তাই এদের নাম বার্কিং ডিয়ার। এরা অনেকটা ভীতু প্রকৃতির হয় আর জোড়ায় জোড়ায় বেশিরভাগ সময় দেখা যায়। আরেকটু এগিয়ে আরেকটা জলাশয় রয়েছে। এই জলাশয়ে বাঘ অনেক সময় দেখা যায়, কিন্তু বাঘের জায়গায় এখন 3টে হরিণ রয়েছে, এখানে এরা জল খেতে এসছে।
এখানেও দুটো প্রাপ্তবয়স্ক ফিমেল হরিণ সাথে একটা বাচ্চাকে নিয়ে এসছে জল খাওয়ার জন্য। চারিদিক তাকিয়ে তাকিয়ে তারা সাবধানে বেশ জল পান করছে। আরেকটু এগোনো যাক, সামনে দেখা যাক কিছু রয়েছে কিনা। এইখানে বেশ কয়েকটা গাড়ি দেখছি দাঁড়িয়ে রয়েছে। এরা অ্যালার্ম কল শুনে বা কিছু শুনে হয়তো দাঁড়িয়েছে, আমরা একটু দাঁড়িয়ে যাই। হঠাৎই খবর হলো সামনে কোথাও প্রচুর অ্যালার্ম কল হচ্ছে। ড্রাইভার সাহেব আমাদের গাড়ি ছুটিয়ে নিয়ে চললো। এখানে আরো বেশ কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে আর সামনে থেকেই প্রচুর অ্যালার্ম কল আসছে। বাঘ আশেপাশেই রয়েছে আর সম্ভবত এবারে বাঘের সাইডিং হয়ে যেতেও পারে। ওই যে দূরে ঘন জঙ্গল, ঠিক ওই জায়গা থেকে কলগুলো রয়েছে। বাঘ সম্ভবত এই জঙ্গল ক্রস করে এই পারে আসতে পারে। দেখা যাক, ভাগ্যে থাকলে নিশ্চয়ই বাঘ দেখা যাবে। না, অনেকক্ষণ হয়ে যাওয়ার পরও বাঘের কিন্তু পাত্তা নেই। মনে হচ্ছে আজকে আর বাঘ দেখা হবে না। সময়ও প্রায় শেষ হয়ে এসছে, এবারে ফিরতে হবে মেন গেটের দিকে। একটু এগিয়ে একটা ইন্ডিয়ান গড় বা বাইসন দেখতে পেলাম। বাইসনরা মাঝে মাঝে একা একাই থাকে, আবার অনেক সময় এদের দল বেঁধেও ঘুরতে দেখা যায়। বাইসনদের গায়ের জোর কিন্তু প্রচুর হয়, তাই এদের দূর থেকে দেখাটাই ভালো। এদের বেশি কাছাকাছি যাওয়াটা কিন্তু উচিত নয়। অ্যাগ্রেসিভভাবে অ্যাটাক করলে কিন্তু গাড়ি এবং গাড়ির ট্যুরিস্টদের ক্ষতি হতে পারে। এবার ফেরার পালা। আস্তে আস্তে এগোতে লাগলাম মেন গেটের দিকে। হরিণগুলো আরও কাছাকাছি চলে এসছে, আমাদের দেখে আবার যদিও ভেতরের দিকে চলে যাচ্ছে। কিন্তু যেহেতু সন্ধ্যা হয়ে এসছে, যখনই সন্ধ্যা হয় তখন অ্যানিমেলসরা কিন্তু একদম রাস্তার পাশাপাশি চলে আসে, কারণ গাড়ির মুভমেন্ট কমে যায়, মানুষজন ভেতরে থাকে না, তাই এরা গভীর জঙ্গল ছেড়ে একদম সামনাসামনি চলে আসে। কিন্তু উপায় নেই, তখন আমরা জঙ্গলের ভেতর প্রবেশ করতে পারবো না। যাই হোক, এইভাবেই এই সাফারিটা শেষ হয়ে গেল। বান্ধবগড়ের 3টে সাফারি আমরা করলাম। 3টে সাফারিতেই আমাদের কিন্তু বাঘ কপালে জুটলো না। বলে রাখা ভালো, এইটা কিন্তু শীতকালের সাফারি ছিল, জানুয়ারি মাসের প্রথম দিকের সাফারি। তো শীতকালে বাঘের চান্সেসটা কমে যায়, তাই বাঘ আমাদের কপালে জুটলোও না। আর বান্ধবগড় আসতে হবে বাঘ দেখার আশা নিয়ে, কারণ বান্ধবগড়ে কিন্তু বাঘের ডেন্সিটি প্রচুর পরিমাণে রয়েছে। অন্যান্য জঙ্গলের তুলনায় বাঘের ডেন্সিটি এখানে বেশি। আমাদের কপালটাই খারাপ যে আমরা একটাও বাঘ দেখতে পেলাম না। হ্যাঁ, তবে বাঘের গুড়ানোর আওয়াজ শুনতে পেয়েছি, অ্যালার্ম কল প্রচুরবার শুনেছি, কিন্তু বাঘ দেখতে পেলাম না। তো বন্ধুরা, আশা করব সমস্ত তথ্য দিয়ে ভিডিওতে আপনাদের সাহায্য করতে পেরেছি। যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওতে লাইক করতে ভুলবেন না। বান্ধবগড় ট্রাভেল রিলেটেড যদি কোনো কোয়ারি থাকে নিচে কমেন্টে বলতে পারেন, এবং আগের ভিডিওগুলো দেখতে পারেন বান্ধবগড়ের ট্যুর প্ল্যান রিলেটেড সমস্ত ডিটেলস জানার জন্য। দেখা হচ্ছে বন্ধুরা আগামী ভিডিওতে। আপনারা সবাই ভালো থাকবেন, হাসি খুশি থাকবেন এবং আপনাদের দিনটি খুব ভালো কাটুক।